হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটি কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে, যার টাইটেল হচ্ছে ভারতের পণ্য বয়কট নিয়ে যা বলেন ব্যারিস্টার ফুয়াদ, এবং চ্যানেলের হচ্ছে বার্তা বাজার। তো এখন কিছুদিন ধরে দেখছি যে ভারত বয়কট মানে বয়কট ইন্ডিয়া বা ভারতের পণ্যদ্রব্য বয়কট এইসব নিয়ে অনেক স্লোগান ভারতের চলছে। হ্যাঁ, মানে এটা একদম প্রকাশ্যে এসে গেছে। এতদিন এটুকু তো বুঝতে পেরেছিলাম যে ভারত প্রেমী থেকে বেশি পাকিস্তান প্রেমী বাংলাদেশে বেশি রয়েছে, কিন্তু এখন দেখছি মানুষ প্রকাশ্যে রাস্তায় নামছে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা, আর বাকি কথা পরে বলছি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। ভারতীয় পণ্য বয়কট করবার জন্য একটা ক্যাম্পেইন চলছে। প্রশ্ন হচ্ছে যে বয়কটের আইডিয়াটা আমরা রিসেন্টলি দেখেছি, অক্টোবর থেকে ইসরায়েলি পণ্য বয়কট করা হয়েছে সারা দুনিয়াতে। ইংল্যান্ড এবং ইউরোপ সহ একটা বড় কফির দোকান আছে স্টারবাকস, বাংলাদেশে সম্ভবত দু একটা আউটলেট আছে তার। আমি ইংল্যান্ডের কথা জানি যে এইটা বয়কট কারণে যেটা হয়েছে, টোটাল ইংল্যান্ডের স্টারবাকসের যে অপারেশন সেটা কলাপস করেছে। কলাপস করার কারণে তারা নাম পরিবর্তন করে কফি ভিস্তা নাম দিয়ে নতুন দোকান তৈরি করেছে বিভিন্ন জায়গাতে। অতএব পলিটিক্যালি বয়কট করার একটা ক্যাম্পেইন সারা দুনিয়াতে ন্যায্য, এবং বিডিএস বয়কট ডাইভেস্টমেন্ট স্যাংশন ইসরায়েলের বিরুদ্ধে সারা দুনিয়াতে যে ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনটা সফল হয়েছে। আমরা মনে করি আমরা যেহেতু ভারত থেকে পণ্য কিনি বেশি, ভারত আমাদেরকে বাজার বানিয়েছে। প্রতি বছর 20 থেকে 30 বিলিয়ন ডলারের পণ্য আমরা কিনি। বাংলাদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স যায় ভারতে ডলারে, সেটা ভারতের ইনকামের রেমিটেন্সের ইনকামের সেকেন্ড অথবা থার্ড। অবৈধ ইনকাম বাদ দিলে বাংলাদেশ থেকে তারা প্রতি বছর প্রায় 40 বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে কী পরিমাণ অবৈধ সুযোগ সুবিধা ভারত নিচ্ছে এটা আমরা সবাই জানি। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, কোনো অন্যায্য সম্পর্ক চাই না, কিন্তু এর মানে এটা না যে ভারত আমাদেরকে পরাধীন গোলামের মতো ট্রিট করবে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যুদ্ধ করে রক্ত দিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়ে স্বাধীন হয়েছে, কারো গোলামি করার জন্য না। আমরা পিন্ডির গোলামিও করি নাই, ভবিষ্যতে দিল্লির গোলামিও করব না। আমরা ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে। আমাদেরকে ন্যায্যতার সাথে পানি দিতে হবে, আমাদেরকে ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে, আমাদেরকে ন্যায্যতার ভিত্তিতে সীমান্তে আমাদের নাগরিককে হত্যা করা বন্ধ করতে হবে, আমাদেরকে ন্যায্যতার ভিত্তিতে ভারতের নাটক সিনেমায় বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যেভাবে ছোট করে উপস্থাপন করা হয় সেগুলো বন্ধ করতে হবে। বিজেপির নেতারা আমাদেরকে তেলাপোকা ছারপোকার মতো ট্রিট করেন, এই ধরনের কথা বলেন, এগুলো বন্ধ করতে হবে। কথায় কথায় অবৈধ বাংলাদেশিদের নামে ভারতীয় বাঙালিদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানোর এই অন্যায্য সিদ্ধান্ত বন্ধ করতে হবে। তাহলেই আমরা মনে করব যে ভারতের সাথে একটা ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সম্পর্ক হওয়া সম্ভব। যদি সেটা ভারত না করে তাহলে ন্যায্যতার ভিত্তিতে কোনো কিছু করবার আমাদের কাছে বাকি নাই। বয়কট আমাদের সাধারণ স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে এমন মানুষের একটা ন্যায্য অধিকার। সারা দুনিয়াতে বয়কট ক্যাম্পেইন লিগালি চলবে, এবং আমরা মনে করি যারা এটা ডাক দিয়েছেন তারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ন্যায্যতার যে সংগ্রাম চলছে, যে আন্দোলন চলছে, সেটাকেই তারা সমর্থন দিয়েছেন। 2019-এর 30শে জানুয়ারি যে সংসদ দায়িত্ব নিয়েছে অবৈধভাবে, সেই সংসদ বিচ্ছিন্ন না হওয়ার কারণে সেই সংসদ এখনও ইন প্লেস আছে। এরই মধ্যে 7ই জানুয়ারি আর একটা অবৈধ নির্বাচন করা হয়েছে। অতএব আগের সংসদকে ডিসলভ না করে কোনো না কোনো ফর্মে নতুন সংসদ তৈরি করবার মধ্য দিয়ে এবং শপথ নেওয়ার মধ্য দিয়ে, এমনও হতে পারত যে সংসদ নির্বাচন হয়েছে কিন্তু এমপিরা শপথ নেয় নাই, তাহলেও এই প্রশ্নটা আসতো না। এটার মধ্য দিয়ে যেটা হয়েছে, সত্যিকার অর্থেই বাংলাদেশে এখন 2টা অবৈধ সংসদ আছে। আমরা একটা অবৈধ সংসদের জ্বালায় টিকতে পারছিলাম না, এখন দেশে 2টা অবৈধ সংসদ নাজিল হয়েছে। বাংলাদেশের আইন সংবিধানকে অগ্রাহ্য করবার যে টেন্ডেন্সি শুরু হয়েছে, এটা শুধুমাত্র বাকশালের সাথে তুলনা করলেই চলবে। আমরা 74-75 সালে দেখেছি
প্রথম বাকশাল যেভাবে বাংলাদেশের সব কিছুকে ভ্রুকুটি করে সংবিধানের ন্যায্যতাকে ছুঁড়ে ফেলে দিয়ে ইচ্ছামতো দেশ শাসন করেছে, এই অবৈধ সংসদও 123 অনুচ্ছেদকে রিজলভ না করে সংসদ তারা নতুন করে নির্বাচন করে শপথ নিয়ে একই সংকট তৈরি করেছে। এটা হচ্ছে সংবিধানের প্রতি একটা মানে মানে সম্মান না থাকা, কোনো রকম তার তুচ্ছ তাচ্ছিল্য করবার যে টেন্ডেন্সি। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা। প্রথম কথা তো একটা জায়গা আমার খুব খটকা লাগলো, বা যেটা আমার মনে হলো যে ওখানে যেটা বলা হলো যে ভারতীয় সিনেমাতে বা ভারতীয় নাটকে নাকি বাংলাদেশকে ছোট করা হয়। এরকম আমার তো কোনো সিনেমা বা নাটক জানা নেই যে যেখানে ভারতীয়দের ছোট করা হয়। এবং আমাদের বরং অনেক সময় ভারত পাকিস্তান নিয়ে অনেক সিনেমা হয়। ইভেন রিসেন্টলি হচ্ছে ফাইটার রিলিজ করলো, তো সেটা একটা হয় এবং তারও কিছু কারণ থাকে যেগুলো ইনসিডেন্ট ঘটে গেছে তার উপর মানে সত্য ঘটনা অবলম্বনেই কিন্তু মুভিগুলো হচ্ছে। কিন্তু ভারত বাংলাদেশ নিয়ে বা তাকে ব্যঙ্গ করে তো এরকম কোনো কিছু আমি দেখিনি। এমনও নয় যে পাকিস্তানে মানে ভারতকে নিয়ে ছোট করা হয় না, মানে বিষয়টা দুতরফ থেকেই রয়েছে। কিন্তু বাংলাদেশের যদি প্রেক্ষাপট আসে, কিন্তু বাংলাদেশি অনেক বড় বড় স্টারেরা কিন্তু আমাদের কলকাতার যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু মানে দাপিয়ে কাজ করছে এবং মানে যথেষ্ট রেগুলার তারা। আচ্ছা, আর একটা জিনিস আমার বলার রয়েছে, যেটা এখানে বলা হলো যে বাংলাদেশ রক্ত খুইয়ে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারত নাকি বাংলাদেশকে তার বাজারে পরিণত করছে। প্রথম কথা হচ্ছে আজকালকার দিনে গ্লোবালাইজেশনের যুগ, যে যত যেখানে বেশি উন্নত সে তার উদ্বৃত্ত অন্য জায়গায় রপ্তানি করবে এবং সেখান থেকে সে বৈদেশিক মুদ্রা উপার্জন করবে। এটা একটা ইন্টারন্যাশনাল একটা মানে বাণিজ্যিক গঠন বা সিস্টেমই এটা। আর যদি বাজার ভিত্তিক যে এখানে বলা হলো, অনেক সময় হয় যেটা আমাদের দেশে হচ্ছে ড্রেন অফ ওয়েলথ যে থিওরি, যেটা হচ্ছে দাদাভাই নওরোজি দিয়ে গেছেন, বা হচ্ছে সম্পদের বহির্গমন তত্ত্ব যেটাকে আমরা বলে থাকি, যেখানে হয়েছিল কি যে যখন হচ্ছে ব্রিটিশরা আমাদের বা কোম্পানি আমাদের ভারতবর্ষে শাসন করতো এবং তারপরে হচ্ছে যখন হচ্ছে পুরো ব্রিটিশরাই আর কি আমাদের ভারতে শাসন করতো, আমাদের এখানেই হচ্ছে উৎপাদিত কাঁচামাল তারা কম দামে তাদের দেশে নিয়ে যেত, তাদের মিলে হচ্ছে তারা সেই পণ্য তৈরি করতো, আবার আমাদের দেশে এসে বিক্রি করতো। সেটাকে শোষণ বলে, কারণ আমাদের থেকে তারা কম দামে কাঁচামাল নিচ্ছে, এবার আমাদের কাছে বাজারে আমাদের দেশকেই বাজারে পরিণত করেছে এবং আমাদেরকেই হচ্ছে এবার বেশি দামে বেচছে এবং আমাদের যে শিল্পগুলো সেগুলোকে ধ্বংস করছে। দ্যাট ইজ কল্ড হচ্ছে বাজার বানানো, আর সেটাকেই বলা হয় শোষণ। কিন্তু এখানে যেটা বলা হলো যে বাংলাদেশকে ভারত বাজারে পরিণত করেছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে বাংলাদেশ থেকে র মেটেরিয়ালস ওঠাচ্ছে আবার বাংলাদেশে বেচছে। তাহলে তো বলতে গেলে প্রত্যেকটা অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশই হচ্ছে উন্নত দেশের বাজার। আমাদের ভারতবর্ষ এরকম প্রচুর বৈদেশিক পণ্য একদম উন্নত দেশের পণ্য একদম বাজার করে রয়েছে আমাদের ভারতবর্ষ। তার মানে কি আমরা শোষিত হচ্ছি? একদমই না। যেটা আমাদের কাছে লো প্রোডাকশন বা সেই রকম কোয়ালিটির প্রোডাকশন হচ্ছে না, বা যেটা আমাদের এখানে প্রোডাকশন করতে হলে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, সেটা আমরা বাইরে থেকে হচ্ছে আমদানি করছি। তো সেরকমটা ক্ষেত্রে বাংলাদেশও কিছু কিছু ক্ষেত্রে করছে। কিন্তু তার মানে এখানে এমনভাবে বলা হলো যেন আমরা হচ্ছে ভারতীয়রা বাংলাদেশকে শোষণ করছি, একদম জোরপূর্বক আমরা বাজারে পরিণত করেছি এবং বাংলাদেশিদের জোর করছি যেন তারা আমাদের পণ্য কেনে। এটা তো পুরোপুরি ইললজিক্যাল লাগবে। তাদের মনে হয়েছে তাদের সেখানে সস্তা লেগেছে, তাদের আমাদের ভারতীয় পণ্য সস্তা লাগে, তাদের নিজেদের দেশের তুলনায় তাদের নিজেদের দেশে সেই জিনিসগুলো প্রোডাকশন কম, তার জন্যই তারা ভারত থেকে হচ্ছে আমদানি করে। এটা কিন্তু ভারতের ফল্ট, তাহলে ফলটা কিন্তু নিজের দেশে আমার মনে হয় পরিকাঠামো বা সমস্ত কিছু উন্নয়ন করার জন্য অন্য দেশে ব্লেম করে। এক্স্যাক্টলি, মানে সত্যিকারের যেখানে চাহিদা রয়েছে সেখানে যে আমার দেশে যদি উদ্বৃত্ত কিছু থাকে এবং অন্য দেশে যদি চাহিদা থাকে সেখানে আমি অবশ্যই বেচবো, এবং তার সরকারও বা তার সেই দেশের মানুষজনও চাইবে যে আমাদের সেই চাহিদা পূরণ হোক কোথাও গিয়ে। তো এই চাহিদা বা যোগান এইটা খুব ইকোনমিক্সের একটা খুব ভালো মানে একটা ব্যাপার, তো এটা মানে হবেই। আর একটা ব্যাপার হচ্ছে এক্সপার্টিস বলেও একটা ব্যাপার থাকে, যে আমার দেশ যদি কোনো একটা ভালো জিনিসে এক্সপার্ট হয় তো মানে এবং বা অন্য দেশ যদি সেটা না হয় তাহলে সেই দেশের মানুষেরাও চাইবে যে আমার ভালো পণ্যটা কিনি এবং একটু মানে বেশি দিন টেকে বা বেশি সস্তা হয়। তো সেই রকম যদি আমরা যোগান দিতে পারি তো সেটা কোথাও গিয়ে আমাদের ক্রেডিবিলিটি এবং আমাদের হচ্ছে দক্ষতা কোথাও গিয়ে বা আমরা সেই জায়গাটায় অর্জন করেছি বা পৌঁছাতে পেরেছি। এখানে কোনো শোষণ নেই। তো আপনারাই কিনছেন বলে আমরা বেচছি, এবং এটা হতে পারে যে আপনারা আমাদের থেকে না কিনে আপনারা অন্য কোনো দেশের থেকে কিনতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বা আপনাদের রাষ্ট্রের সম্পূর্ণ হচ্ছে ব্যাপার।
কিন্তু এমনও নয় যে আমাদের এখানে বাংলাদেশি পণ্য পাওয়া যায় না, বা আমরা প্রাণীর কোনো প্রোডাক্ট বা আমাদের অনেক গার্মেন্টস এ মেড ইন বাংলাদেশ আমরা প্রোডাক্ট কিনি না, আমরাও কিন্তু যথেষ্ট বাংলাদেশি প্রোডাক্ট কিনি। এক্স্যাক্টলি। তো তাহলে তো আমরাও বয়কট করতে পারি, তাহলে সেক্ষেত্রে তো লোকসান তো আপনাদের মেন ইন্ডাস্ট্রি যদি গার্মেন্টস হয়ে থাকে, আর আমাদের প্রচুর প্রোডাক্ট হচ্ছে মানে আমরা খাদ্যপণ্যের সাথে আমাদের বস্ত্র আর কি, এখন বিশাল বাজার হচ্ছে বাংলাদেশে। তো আমরাও বয়কট করলে কিন্তু আপনাদের মেন শিল্প হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, বাংলাদেশে ডেফিনেটলি গার্মেন্টস। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনারাও লস খাবেন। তো এটা একটা ফ্রেন্ডলি ইকুয়েশন হওয়া উচিত। এই বয়কট টয়কট করে আমার মনে হয় না যে আলটিমেট কোনো গোল অ্যাচিভ করা যায়। সবথেকে বড় কথা, যদি আপনাদের সেই ইচ্ছাটা থাকে যে আমরাও স্বনির্ভর হব, সেই ভিত্তিটা আগে স্থান তৈরি করতে হবে গোপনে বা মানে তৃণমূল স্তরে, মানে গোপনে বলতে চাইছি যে মানে সুপ্ত অবস্থায়, হ্যাঁ, গ্রাসরুট লেভেল থেকে। তো সেটা আস্তে আস্তে যখন বড় হবে তখন আপনারা বয়কট করুন না, বা আপনারা আপনার দেশের পণ্য কিনুন না, বাট মানে সাবস্টিটিউট হবে না যতক্ষণ না আপনারা সেই লেভেলে পৌঁছাতে পারছেন। একদমই। আমাদের দেশে যখন হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন বা অসহযোগ আন্দোলনের সময় বয়কট ডাক দেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে আমরা শোষিত হচ্ছিলাম, তার জন্য ডাক দেওয়া হয়েছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সবটাই কিন্তু ডিপেন্ড করে জিওগ্রাফিক্যাল বৈশিষ্ট্যের উপর, ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর। কোনো রিজিয়ন বা কোনো দেশ হচ্ছে বিভিন্ন জলবায়ুর অন্তর্গত হয়, সেখানকার চাষবাস, সেখানকার মাটি, সেখানকার গাছ, সমস্ত কিছু কিন্তু ডিফারেন্ট হয়। তাই কোথাও ভালো চা হয়, কোথাও ভালো গম চাষ হয়, কোথাও ভালো হয়তো তুলো চাষ হয়, কোথাও ভালো চিনি মানে আখ চাষ হয়, আবার কোথাও প্রচুর পরিমাণে খনিজ তেলের ভান্ডার রয়েছে, কোথাও একদমই নেই। কোনো জায়গায় আবার দ্বীপ রাষ্ট্র যেগুলো সেগুলোতে মাছ বেশি উৎপাদন হচ্ছে, বা কোনো জায়গায় হচ্ছে হয়তো অন্যান্য খনিজ সম্পদ, লোহা, কয়লা ইত্যাদি বেশি পরিমাণে উত্তোলন হচ্ছে। যার কাছে যেটা নেই সে সেটা আমদানি করছে, যার কাছে এটা রয়েছে সেটা সে রপ্তানি করছে। মানে আমরা হচ্ছে ইলিশ আমদানি করি বাংলাদেশে, আমরা বাংলাদেশে ইলিশ আমদানি করি, কারণ আমাদের কাছে ইলিশ থেকে আপনাদের ইলিশ অবভিয়াসলি ভালো কোয়ান্টিটি, ভালো কোয়ালিটি। আবার আমরা হচ্ছে ইরাক, কাতার এই সমস্ত দেশ থেকে খনিজ তেল আমদানি করি, কারণ আমাদের সেটা সাফিসিয়েন্ট না। আবার আমাদের থেকে আমরা বেশি চিনি রপ্তানি করি, দুধ রপ্তানি করি, ধান রপ্তানি করি, কারণ সেগুলো আমাদের কাছে সাফিসিয়েন্ট। তো এটা তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট হয়ে যাচ্ছে না ব্যাপারটা। আর এখানে এমনভাবে জিনিসটা বলা হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশও কিন্তু একদিনে এত কিছু করেনি। 1991-এ আমাদের প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন এই সমস্ত রুলসগুলো লাগু হয়েছিল, লাইসেন্সিকরণ এই সমস্ত কিছুগুলো হটে গেছিল, যাতে আমরাও হচ্ছে ভবন বা বিকেন্দ্রীকরণ ঘটাতে পারি আমাদের দেশের সমস্ত ইন্ডাস্ট্রিতে। তারপরে কিন্তু আমাদের বিভিন্ন 5 ইয়ার্স প্ল্যানে হচ্ছে বিভিন্ন রকম দুর্গাপুর স্টিল ফ্যাক্টরি বলুন, বোকারো বলুন, ভিলাই বলুন, এই সমস্ত স্টিল ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে হয়েছে, বা অন্যান্য শিল্পক্ষেত্রে ইন্ডাস্ট্রি আরও বেশি এনহ্যান্স করেছে। কারণ আমরা নিজেদের সেই গোলগুলোকে রেখেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রত্যেকটাতে, যে আমরা স্বনির্ভর হব, আমরা আত্মনির্ভর হব। সেই জায়গায় আমরা নিজেরা কাজ করেছি, নিজের সেই এবিলিটিটা আজকে আনতে পেরেছি, বা নিজের সেই যোগ্যতাটা আনতে পেরেছি, যে যার ফলে আমরা এক্সেসিভ প্রোডাকশন করছি এবং উদ্বৃত্তটা আমরা বাইরের দেশে রপ্তানি করছি, বা তারাও আমাদের থেকে সেই কোয়ালিটিটা পাচ্ছে বলেই নিচ্ছে, এবং আমরা সেইভাবেই বৈদেশিক মুদ্রা অর্জন করছি, যেরকম অন্য আর বাদবাকি উন্নত দেশগুলো করে থাকে, বা উন্নয়নশীল বা একটু বেশি উন্নয়নশীল যারা মানে আপকামিং ডেসে হয়তো উন্নত দেশের দিকে চলে যাবে আস্তে আস্তে, তো তারা সেই একই রুলস ফলো করে এবং একইভাবেই কিন্তু তারা জিনিসগুলো করে, তারা নিজেদের দক্ষতাটাকে বাড়িয়েছে। তো এখানে এইভাবে যেখানে বলা হলো, সেখানে আমার মনে হয় বাংলাদেশ সরকারের আগে সচেতন হওয়া উচিত, বাংলাদেশের পরিকাঠামোকে আগে মানে শক্তপোক্ত হওয়া উচিত, তাদের স্বনির্ভর হওয়া উচিত, তারপর তারা অন্য দেশকে বয়কট করতে পারে। এখানে কোনো কিছু জোরপূর্বক না যে আমরা একদম মানে চাকু ধরিয়ে রেখেছে যে আমাদের জিনিস কিনতেই হবে, এমন না। তো তারা বিভিন্ন দেশ থেকে কিনতে পারে, যেখান থেকে তারা সস্তা পাবে, তারাও নিশ্চয়ই এরকমই কিছু ফেসিলিটিস পাচ্ছে, সস্তায় জিনিস পাচ্ছে বা ভালো কোয়ালিটির পাচ্ছে, যার জন্যই তারা ভারত থেকে জিনিসপত্র আমদানি করছে, কিনছে। নিশ্চয়ই সেই জায়গাটা বা সেই কোয়ালিটিটা আমাদের রয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ যদি চায় অন্য জায়গা থেকে যেমন কিনতে পারে, তেমন হচ্ছে ভারত যদি চায় বাংলাদেশ ছাড়া অন্য কাউকে বেচতে পারে। যদি বাংলাদেশিরা না কেনে, তো উদ্বৃত্ত পণ্যগুলো তো নষ্ট করা হবে না, হয়তো অন্য কোনো দেশে আরো সস্তায় হয়তো মানে প্রদান করা হবে। তো এটা একটা ব্যাপার রয়েছে। একটা ক্ষেত্র হচ্ছে যেমন শিলাজিৎ বললো, আরেকটা ক্ষেত্র হচ্ছে এখানে যে হিসাবটা দেখালো যে এত ডলার আর কি। প্রথম কথা হচ্ছে
হচ্ছে ভারত অনেক বেশি ইনকাম করে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। বাংলাদেশ থেকে হিউজ মানুষ, এর আগেও আমরা অনেক ভিডিওতে বলেছি, হিউজ মানুষ ট্রিটমেন্টের জন্য আমাদের ভারতে আসে, কারণ তাদের ভরসা আমাদের ডাক্তার, আমাদের স্বাস্থ্য পরিষেবার উপর বেশি নিজেদের দেশের থেকে। কারণ অনেক আমরা বাংলাদেশিদের সাথে কথা বলেছি বা ভিডিওতে দেখেছি, তারা বেশি ভরসা করে কোনো ক্রিটিক্যাল রোগ হলে, কোনো জটিল রোগ হলে তারা কলকাতা আসে, চেন্নাই আসে, হায়দ্রাবাদ আসে। কেন? কারণ তারা নিজেদের দেশের পরিষেবাকে ভরসা করতে পারে না। তাহলে কারণটা আপনারাই বুঝে নিন। আপনারা যখন বয়কট বাংলাদেশ করেন, যে সমস্ত মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, যাদের মানে পুরো ট্রিটমেন্টটা বা পুরো সমস্ত কিছু তারা ইন্ডিয়ান ডক্টরের উপর ভরসা করে রয়েছে, ইন্ডিয়ান যে স্বাস্থ্য পরিষেবা তার উপর ভরসা করে রয়েছে, তাহলে তারা যারা কোথায় যাবে? বয়কট নাড়া লাগাচ্ছে তারাও কোনোদিন ইন্ডিয়া ঘুরে গেছে চিকিৎসা খাতে বা Exactly, তো আপকামিং সেই- ডেজেও হয়তো আসবে, তাদের পরিবারের যদি কোনো রকম সেইটাই অসুবিধা হচ্ছে ঘটে। বলার না, যে সেই জায়গাটা তো তারা তৈরি করেছে, তাহলে আমরা তো তাদেরকে ডেকে ডেকে আনছি না, আসো আমাদের সাথে আমাদের কাছে চিকিৎসা করে যাও। একদমই না, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওরকম বানিয়েছি যে তারা নিজের থেকে আসছে। তো এখানে পুরো বয়কটের যে সেন্স বা ইনি অন্তত যে লজিকগুলো দেখলেন, প্রচন্ড সেন্সলেস মনে হয়েছে আমার কাছে। না, আপনি আপনাদের দেশের জনগণকে জাগরিত করতে পারেন এবং আপনারা হয়তো পরিকাঠামো উন্নত করতে পারেন, বাট বয়কটটা আমি জানি না এখানে কতটা মানে মানে হতে পারে। কারণ হচ্ছে মানে আমি তো সেই বিষয়ে পটু নই কোথাও গিয়ে। তো আমি যদি পটু হতাম তাহলে হয়তো আমি সেই তাকে বয়কট করতে পারতাম যে হ্যাঁ আমারও এই সেম ক্রেডিবিলিটি রয়েছে, আপনি ওনাকে বয়কট করে আমার কাছে জিনিসগুলো করুন। বাট সেটা তো নয় কোথাও গিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের মুখেই শোনা, এটা আমাদের কথা নয়, যে আপনাদের সরকার প্রধান যখন নির্বাচন হয় বা সরকারের ক্ষেত্রে আর কি, স্পেশালি শেখ হাসিনা ম্যামের কথাই বলছি, তার সরকারের কথা, তো সেখানে নাকি ইন্ডিয়ার একটা হাত থাকে এবং ইন্ডিয়া থেকে তাদেরকে মনোনয়ন করা হয়, মানে যাতে আওয়ামী লীগেরই গভর্নমেন্ট আসে। তো সেই জন্য আবার আওয়ামী লীগের যারা মন্ত্রী মিনিস্টার রয়েছে তারা ইন্ডিয়া আসে। তো সেটা যদি হয়ে থাকে তো সেটা কিন্তু আপনারাই আসছেন, দ্বিপাক্ষিক সেটা। দ্বিপাক্ষিক। এবং আমরাও কোথাও গিয়ে চাই যে মানে ইন্ডিয়ার সাথে যে ফ্রেন্ডলি গভর্নমেন্ট আর কি বাংলাদেশে থাকুক। তো সেটা আমাদের নেশনের জন্য কোথাও গিয়ে ভালো, মানে দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য সেটা আমাদের অনেক ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে বলুন বা সামরিক ক্ষেত্রে বা টেরোরিজম, এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে আর ভারত অনেকটা সেফ সাইডে থাকবে, কারণ বাংলাদেশে আমাদের ফ্রেন্ডলি সরকার আছে। তো এই ব্যাপারটা হচ্ছে দ্বিপাক্ষিক, মানে এক হাতে তালি বাজে না। তো এখানে কিন্তু কোথাও গিয়ে আপনাদেরও একটা দায় রয়েছে বলেই আপনারা ভারতকে চাইছেন, ভারতের পাশে থাকছেন। তো এটা কিন্তু মানে ওপর মহলের বিষয়। তো এটা আমার মনে হয় না যে আপনার দেশে যদি জাতীয় নির্বাচন ঠিকঠাক হতো তাহলে সেক্ষেত্রে আপনারা সরকারের চেঞ্জ করতে পারতেন। তো সেটা যদি হচ্ছে না, সেখানেও কিন্তু ফলটা আপনাদেরই হয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের কিছু করার নেই কোথাও গিয়ে। একদমই। যাই হোক, এখানে যথেষ্ট আমরা ব্যাখ্যামূলকভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এখানেও আপনারা অনেক গলদ বার করবেন, অনেক যুক্তি তর্ক দেখাবেন এবং অনেক রকম কথা বলবেন। সবাইকেই স্বাগতম। আপনারা সবাই কমেন্ট বক্সে লজিক্যালি কথা বলতে পারেন এবং আমাদের সাথে সহমত পোষণ করলে সেটাও আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিও যদি পছন্দ থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যদি কেউ কানেক্টেড থাকতে পছন্দ করেন তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা কেউ পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ তবে সুদীপ্তা হিসেব, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।